প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় 15.5 বছর বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করার পরে একটা কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন থেকে একটা গণঅভ্যুত্থান হয়েছে, যেখানে 18 কোটি মানুষের প্রত্যাশা যত তাড়াতাড়ি সম্ভব একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এবং এই জন্য প্রয়োজনীয় সংস্কার করার জন্য একটা সংস্কার কমিশন অনেকগুলি করা হয়েছিল, যা থেকে এখন একটা জাতীয় ঐক্যমত কমিশন করা হয়েছে। আমাদের প্রত্যাশা যে খুব সহসাই হয়তো এই সমস্ত সংস্কার একটা ঐক্যমতে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এর মধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং যেসব রাজনৈতিক দল আছে তাদের কাছে যেভাবে নির্বাচন নিয়ে কথাবার্তা শুনছি, এতে আমরা হতাশ হচ্ছি। এই জন্যই যে জানি না নির্বাচন আদৌ হবে কিনা বা হওয়ার মতো পরিস্থিতি হচ্ছে কিনা। আমরা দেখেছি যে কিছুদিন কিছু ইউটিউবার বা অনলাইন অ্যাক্টিভিটিস তারা একটা বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করেছিল, এবং গত 13 তারিখে যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার একটা মিটিং হয়েছিল, সেই সংলাপ হয়েছিল, তারপরে ইউটিউবটা একটু চুপসে গিয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু অন্যান্য কয়টা রাজনৈতিক দলের মধ্যে যে মতানৈক্য, সেটা এখনো রয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে এনসিপি, যারা এখন অনেকেই তাদের মধ্য থেকে স্থানীয় সরকারটা আগে করতে চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা এই এনসিপিতে এখন আছে তারা কি কখনো সুষ্ঠু নির্বাচন স্মরণ করার মতো দেখেছে? তাদের যে বয়স, তাদের বয়সোত্তর তারা কখনো একটা সুষ্ঠু নির্বাচনে পার্টিসিপেট করেনি, বা একটা স্থানীয় সরকার নির্বাচনে তারা পার্টিসিপেট করেনি। তাদের অনভিজ্ঞতার জন্য হয়তো তারা অনেক কিছু বলে ফেলছে। কিন্তু আমি বলবো দেশের কথা চিন্তা করে তাদেরকে এগুলি রিভিউ করা উচিত, এবং তাদেরকে অ্যানালাইসিস করা উচিত যে বিগত সময়ে কিভাবে নির্বাচন হয়েছে। আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলি পার্টিসিপেন্ট থাকে, এবং যারা এতে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের মধ্যে একটা ব্যক্তিগত এবং এলাকা ভিত্তিক একটা রেষারেষি থাকে। এবং আমরা দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচন কখনোই একদিনে করা যায় না, এবং এটা যদিও স্ল্যাবে হয় তারপরেও দেখা যায় যে এখানে অনেক মৃত্যু ঘটে, অনেক সংঘর্ষ হয়, মারামারি হয়। সুতরাং এই একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে, এটা কোনোভাবেই আশা করা যায় না। আমি মনে করি এই স্থানীয় সরকারের নির্বাচনের জন্য একটি দলীয় সরকার দরকার। তারপরেও যদি ঐক্যমত হয় যে একটা স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক আন্ডারে হবে, তবে কোনোভাবেই তো আর এই সরকারের আন্ডারে হবে না, কারণ এটা ভবিষ্যতে আরো 5 বছর পরে যখন নির্বাচন হবে তখন পরিবেশ পরিস্থিতি ওইভাবে গড়ে তুলে তারপর নির্বাচন দিতে হবে। এবং এখন যদি এই সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন করে, এটা একটা ষড়যন্ত্র। কারণ নাম্বার 1 হচ্ছে একটা দল যারা এনসিপি না বুঝে কথা বলছে, বা তাদের অন্য কোনো দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র থাকতে পারে। তারা মনে করতে পারে যে অন্য দলের মতো যে একটা বৃহৎ দল আছে যারা মনে করে যে আমরা এখন স্থানীয় সরকার দিয়ে আমাদের জনপ্রিয়তা জাস্টিফাই করব, এবং জনপ্রিয়তা দেখে আমরা সিদ্ধান্ত নিব কি জাতীয় নির্বাচনে যাব কিনা। কারণ যদি স্থানীয় সরকার নির্বাচনে ওনারা না আগাতে পারেন এবং ওনাদের যদি জনপ্রিয়তা হ্রাস পায়, বা যদি সরকার গঠনের মতো কনফিডেন্ট না হন, তাহলে ওনারা জাতীয় নির্বাচনকে পিছাবে, তার সঙ্গে এনসিপিও যোগ দিবে। কারণ এনসিপি এবং অন্য কয়েকটা দল আছে যারা এই সরকার থেকে অনেক সুযোগ সুবিধা নিচ্ছে। জনগণ সরকার থেকে সেবা পাচ্ছে না, সুযোগ সুবিধা পাচ্ছে না, দেশের উন্নয়ন স্থবির হয়ে গেছে। কিন্তু কিছু গোষ্ঠী আছে যারা এই সরকার থেকে সুযোগ সুবিধা নিচ্ছে। তাই আমি বলবো জনগণের এখন সবকিছুতে একটু প্রতিবাদী হওয়া উচিত, যে আমরা আগে জাতীয় নির্বাচন চাই, আগে আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করব, তারপরে আইন এবং বিধি অনুযায়ী, সংবিধান অনুযায়ী যেসব ঐক্যমতে যেসব সংবিধান পরিবর্তন হবে সেই অনুযায়ী পরবর্তী নির্বাচনগুলি হবে। প্রিয় দর্শক, আমি আরেকটা কথা বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে, যে সব জায়গায় সমালোচনা হচ্ছে, হিসাব
হোসেনকে নিয়ে আমিও সমালোচনা করি। আমিও চাই না যে সিটি কর্পোরেশনের তালা বন্ধ থাকবে, আমিও চাই না যে মানুষ সেবা থেকে সেবা পাবে না। এবং একটা সিটি কর্পোরেশন, একটা বৃহৎ সিটি কর্পোরেশন যেখানে নাগরিক সেবা বন্ধ থাকবে বা উন্নয়ন বন্ধ থাকবে, এটা কোনোভাবে টলারেট করা যায় না। কিন্তু আমাদেরকে এই দিকটাও দেখতে হবে যে পাশাপাশি যে এই পরিস্থিতি কেন হচ্ছে এবং এর পরিস্থিতির অরিজিনিটি কি। আমরা দেখেছি যে আদালত রায় দিয়েছিল গ্যাজেট প্রকাশ করার জন্য, এবং নির্বাচন কমিশন আদালত রায়কে শ্রদ্ধা জানিয়ে তারা গ্যাজেট প্রকাশ করেছিল। এবং গ্যাজেট প্রকাশ করার পরের বিধি হচ্ছে স্থানীয় সরকার শপথ পড়ানোর ব্যবস্থা নেবেন, কিন্তু তারা আদালত এবং এই গ্যাজেটকে অবজ্ঞা করেছেন এবং ওনারা একটা রিটের দোহাই দিয়ে তখন শপথ পড়ান নাই। এরপরে শপথ পড়ান নাই এবং এইটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল এবং উচ্চ আদালতও যে রায়, যে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন, সেটাকে বহাল রেখেছে এবং বলছে এই যে এটার এখতিয়ার একমাত্র হলো নির্বাচন কমিশনের। কিন্তু এই উচ্চ আদালতের রায়ের পরেও স্থানীয় সরকারও কোনো শপথের ব্যবস্থা নেননি এবং ওনারা যে আদেশ দিয়েছেন সেটা রিভিউ করার জন্য কোনো ইনিশিয়েটিভ নেননি। তাহলে আমি যেমন সাপোর্ট করি না ইশরাক হোসেনের যে অ্যাক্টিভিটি সেটাকে, এবং আমি এটাও সাপোর্ট করি না এবং এটা নিয়ে প্রতিবাদ করতে চাই যে সরকারকে অবশ্যই আইন আদালত মানতে হবে। সরকার যদি আইনকে অশ্রদ্ধা করে, এবং যেটার কোনো ইনস্ট্যান্স কোথাও নাই, যে সব জায়গায় সব দেশেই সরকারকে অবশ্যই আইন মান্য করতে হয়, আদালতের অর্ডার মান্য করতে হয়। সুতরাং যদি আদালত যদি সরকারই অমান্য করে, তাহলে সাধারণ পাবলিক কিভাবে এই সরকারের উপর আস্থা রাখবে? তা আমি চাই এই সরকার সব জনগণের আস্থার মধ্যে আসুক এবং আইন মেনে চলুক, এবং আমরা এই সরকারকে নিয়ে আমাদের যে প্রত্যাশিত সবার সমর্থিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেন জনগণের কথা বুঝে এবং আইনকে শ্রদ্ধা করে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে। কারণ আমরা চাই আইন অনুযায়ী আমাদের চলতে, আইন বিধি অনুযায়ী। প্রয়োজনে আমরা আইন পরিবর্তন করব, কিন্তু কখনো আইনকে অমান্য করব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।